যে আগে তো আমাদের মেহেন্দিগঞ্জ, পরে হচ্ছে বরিশাল। যদি বরিশাল 155 কিলোমিটার হয়, মেহেন্দিগঞ্জ কিভাবে 166 কিলোমিটার হয়? জন্য এই যে 54 বছরের যেই একটা ফায়দা ওনারা নিচ্ছে, 109 কিলোমিটারের জায়গায় 166 কিলোমিটার। এখন উনি 96 সাল থেকে, তার মানে 27 বছর পর্যন্ত, 28 বছর পর্যন্ত সে দেখতেছে 166, তারপরেও সে সংশোধন করেনি। যেহেতু সে নিজেই আমাদেরকে ম্যাপ দিয়েছে 109, সে জানতো যে এটা 166 কিলোমিটারে চলতেছে, তাহলে এটা কি তার সংশোধন করা উচিত ছিল না? ফার্স্ট এইড মানে প্রাথমিক একজন চিকিৎসক, যেটা এই প্রতিটা লঞ্চে আমি মনে করি থাকা খুবই জরুরি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা। আমরা বরিশাল নিবাসী, দক্ষিণ অঞ্চলের বাসিন্দা, মেহেন্দিগঞ্জ থানার। আমাদের আমাদের এই থানা একটা প্রত্যন্ত দ্বীপ অঞ্চল। এখানে প্রায় 8 লাখের মতো আমরা জনগণ আছি, 16টা ইউনিয়ন, একটা পৌরসভা আমাদের মেহেন্দিগঞ্জ থানায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের এই মেহেন্দিগঞ্জ থানা। এখানে আমাদের হাট, বাজার, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট থেকে শুরু করে সকল কার্যক্রমের জন্যই আমাদের নদী পথের উপর নির্ভরশীল হতে হয়। প্রায় 46টা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক সেক্টর এবং 4টা কলেজ সহ হাই স্কুল, মাদ্রাসা সবকিছুই আছে। কিন্তু নদীর জন্য আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, কিংবা কোনো সেতুর ব্যবস্থা নেই। আর যার কারণে আমাদের একমাত্র সম্বল এবং মাধ্যম হলো নৌপথ। এখন বিষয়টা হলো যে 53 বছর যাবত আমরা একটা কথাই শুনে আসছি, এবং আমার আমার এই 29-30 বছর বয়স, আমার বাবা বলছে যে তার জীবাদর্শ সেই একই কথাই শুনে আসছে, যে এক সমানই বাড়া। আমরা ছোট থেকেই একটা জিনিস দেখে আসছি, যে বরিশাল যদি বাড়া হয় 200, আমাদের মেহেন্দিগঞ্জ থানায় বাড়া হয় 300-400। এখন বরিশালে 220 বা 250 টাকা ভাড়া, আমাদের মেহেন্দিগঞ্জে 500, 600, 700, 800, সর্বনিম্ন 500 টাকা ভাড়া। তো এটা নিয়ে আমি দীর্ঘদিন পর্যন্ত তথ্য সমাধানের একটা চেষ্টা করছিলাম, কিন্তু কারো থেকে কোনো সহযোগিতা পাইনি। কেউ আমাকে সহযোগিতা করেনি। আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। একটা পর্যায়ে আমি কিছু তথ্য বা সূত্র আমি গোপনে যেটা সংগ্রহ করেছিলাম, এটার ভিত্তিতে আমরা বেশ কিছু তাজ, রাসেল সহ আমরা 10 সদস্যের একটা টিম গিয়েছিলাম। চেয়ারম্যান বরাবর একটা লিখিত দরখাস্ত নিয়ে আমাদের 10টা দাবি ছিল। তো সেই দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওনার সাথে যখন কথা বলেছিলাম, তখন স্যার আমাদের দাবিগুলো শুনলো। আমরা 10 দফা দাবি নিয়ে স্যারের কাছে গিয়েছিলাম। আমাদের 10 দফা দাবির ভিতরে প্রথম দফা দাবি ছিল যে আমাদের ভাড়াটা কমাতে হবে, যে 600, 700, 800 টাকা ভাড়া আছে, এটা 250 থেকে 300 এবং 350-এর মধ্যে আনতে হবে। 2 নম্বর দ্বারা ছিল, যদি কোনো স্টুডেন্টের আইডি কার্ড থাকে এবং সে যদি স্টুডেন্ট হয়, তার জন্য স্টুডেন্ট ভাড়া নিতে হবে। আমাদের 3 নম্বর দাবি ছিল যে লঞ্চে যে প্রবাসীরা যায় সদরঘাট, তাদের থেকে জিম্মি করে 3000, 4000, 5000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে সদরঘাটের আটকে রেখে। এই জিম্মিটা যেন না করা হয় এবং তাদেরকে যেন মুক্ত মতো যেতে দেওয়া হয়। এই প্রবাসীদের হয়রানিটা বন্ধর দাবি ছিল আমাদের 3 নম্বরে। 4 নম্বরের দাবি ছিল যে লঞ্চ ঘাটে নৌ নিরাপত্তা দিতে হবে। রাতের বেলা কোনো নৌ পুলিশ থাকে না, কোনো টহল থাকে না। 9টা 10টার পরে আর কোনো নৌ পুলিশ থাকে না, যার কারণে সকালে ভোরগামী যে লঞ্চগুলো থাকে, সেখানে যে যাত্রীরা যায় তাদেরকে হয়রানি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, তাদের মালামাল হারিয়ে যাচ্ছে, কুলিরা নিয়ে মালামাল নিয়ে পালাচ্ছে। এবং লঞ্চের যাত্রীরা যখন নামে, তাদের মালামাল হারিয়ে যাচ্ছে, শুধু নৌ পুলিশ না থাকার কারণে। সেখানে যেন নৌ পুলিশ এবং টহলের ব্যবস্থা করা হয়। আমাদের 4 নম্বর দাবিটা, 5 নম্বর দাবি ছিল যে এই যে প্রত্যেকটা লঞ্চে সিট বিক্রি করা হচ্ছে, গদি বিক্রি করা হচ্ছে, এগুলো যেন বন্ধ করা হয়। এটা একটা চাঁদাবাজির মতো একটা অংশ। কারণ হচ্ছে এই সিট বিক্রিগুলো 1000-1200 টাকা করে, এটা সম্পূর্ণ অবৈধ। আমাদের 5 নম্বর দাবি ছিল যে কেবিন ভাড়া যেটা 1500 এবং সর্বনিম্ন 2500, 3000, 4000, 5000 টাকা করে নেওয়া হচ্ছে, এই কেবিনটা যেন একটা সিঙ্গেল কেবিন 500 এবং ডবল কেবিন 1000-1200-এর উপরে যেন না হয়। আমাদের 6 নম্বর দাবিটা ছিল যে এই যে ঘাটে চাঁদাবাজি করা হচ্ছে, ঘাটে একটা 100 টাকার একটা ব্যাগও যদি নেওয়া হয়, একটা সামান্য একটা লাগেজও কেউ যদি নেয়, তাও 500 টাকা নেওয়া হচ্ছে। একটা বস্তাও যদি কেউ নিয়ে যায়, সেটার জন্য তাকে 200, 300, 500 টাকা দেওয়া লাগতেছে। একটা মুরগি যদি কেউ হাতে করে নিয়ে যায়, একটা হাঁস, সেটার জন্য তাকে 100 টাকা দেওয়া হচ্ছে। এই ধরনের চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। আমাদের 6 নম্বর দাবিটা ছিল লঞ্চে এই যে ঘাটের কুলিরা কোনো সদস্যের অনুমতি ব্যতীত মালামাল ধরে টানাটানি করবে না। ঘাটের কুলিরা কি করে, মালামাল পার করে দেওয়ার কথা বলে মালামাল নিয়ে চলে যায়। এই মালামাল গুলো আর ফেরত পাওয়া যায় না, অনেকের মালামাল হারায় যায়, অনেকে মালামাল পায়। আমাদের পরবর্তী 6 নম্বর দাবি, 8 নম্বর দাবিটা ছিল লঞ্চের যে দোকানগুলো, সেখানে খাবারের মান বাহিরের থেকে 3 গুণ বেশি থাকে।
আমরা বাইরে যদি এক কাপ চা খাই 10 টাকা, সেটা ওখানে খেতে হয় আমাদের 20 টাকা। আমরা যদি বাহিরে একটা কফি খাই 20 টাকা, সেটা ওখানে খেতে হয় 40 টাকা। একটা ছোট মাছের পিস 180 থেকে 150 টাকা, এর কমে নাই। যেখানে আমরা 120 টাকা 30 টাকা পেট ভরে বাহিরে খেতে পারি, সেখানে লঞ্চে খাবারের দাম বেশি, মান একদম খারাপ এবং প্রচুর হয়রানি করা হয়। এবং আমাদের 9 নম্বর দাবিটা ছিল যাত্রীদের প্রতিটা লঞ্চে আনসার সদস্য রাখতে হবে এবং সিকিউরিটি, রাতের বেলা যে লাইটগুলো, সিকিউরিটি লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়, রাতের বেলা সিকিউরিটি লাইটগুলো যেন জ্বালিয়ে দেওয়া হয়, যাতে একটা লঞ্চের সাথে ধাক্কা না থাকে, ধাক্কা না লাগে, চুরি না থাকে। যেহেতু লঞ্চে সারা রাত থাকতে হয় বা 7, 8, 9 ঘন্টা থাকতে হয় এবং এই লঞ্চগুলোতে প্রচুর যাত্রী থাকে, 4000, 5000, 6000 যাত্রী থাকে। এখানে চুরি ছিনতাই হওয়াটা কোনো ব্যাপারই না। এটা অতিরিক্ত যাত্রী থাকার কারণে চুরি ছিনতাই গুলো হচ্ছে, সেখানে লাইট নিভিয়ে দেওয়ার কারণে আরো বেশি হচ্ছে। যার কারণে সিকিউরিটি লাইটগুলো যেন সচল রাখা হয়, এগুলো যেন বন্ধ করে না দেওয়া হয়। এবং আমাদের সর্বশেষ যে দাবিটা ছিল যে ঢাকা থেকে যে লঞ্চগামী যাত্রীদের লাশগুলা থাকে, লঞ্চের লাশগুলা তুলতে চায় না। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া অনেক প্রচারণা করার পরও এটা কখনো একটা শুরুও হয়নি। একটা লঞ্চে যাত্রী নিতে চায় না, এটার জন্য 5000, 10,000 টাকা ঘুষ চেয়ে বসে থাকে। অথবা বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা হোক, তুফান হোক, লঞ্চগুলা ছাদে ফেলে দিয়ে রাখে এই এই লাশগুলা, যার কারণে মানুষ বৃষ্টি হলে থাকতে পারে না, পাশে লাশগুলা একা ছাদে পড়ে থাকে। অথবা লাশগুলা আর কেউ তুলতেই চায় না কোনো কোনো লঞ্চ। এটার জন্য প্রত্যেকটা লঞ্চে একটা নির্দিষ্ট জায়গা করে দেয়া থাকে যে ওইখানে লাশটা তোলা হবে। একটা সসম্মানে যেন একটা লাশ নিজের বাড়িতে যেতে পারে, অন্তত পক্ষে দুনিয়ার এই সেই সম্মানটুকু যেন তারা পায়। এই 10টা দাবি নিয়ে আমরা চেয়ারম্যান বরাবর গিয়েছিলাম। তো তখন পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের দূরত্বটা কত। তো একটা পর্যায়ে আমরা হাইড্রো বিভাগের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি তারা আমাকে বলে যে 166 কিলোমিটার এখানে আমরা আছে, আপনাদেরকে কাগজপত্র দিয়ে দিব যে আপনাদের মেহেন্দিগঞ্জের দূরত্ব 166 কিলোমিটার। তখন আমি বললাম যে আগে তো আমাদের মেহেন্দিগঞ্জ, পরে হচ্ছে বরিশাল। যদি বরিশাল 155 কিলোমিটার হয়, মেহেন্দিগঞ্জ কিভাবে 166 কিলোমিটার হয়? তখন উনি এই অ্যান্সারটা দিতে পারেনি। অ্যান্সারটা পরে তাজ বলছিল যে আগে যে জেলা, ধরেন এখান থেকে যদি আগে টিএসসি হয়, টিএসসির যদি হয় 5 কিলোমিটার, তাহলে প্রেস ক্লাব 1 কিলোমিটার দূরে হয়, প্রেস ক্লাব যদি হয় 5, তাহলে টিএসসি কিভাবে হতে পারে 20? এই প্রশ্নটা যখন ও করছে তখন অ্যান্সার দিতে পারে না। তখন আমাদের খটকা লাগার কারণে আমরা ম্যাপের জন্য একটা আবেদন দেই। আমাদেরকে ম্যাপ দেওয়া হয়েছে, যেখানে ওনারা নিজেরা স্বীকার করেছে এবং আমরা নিজেরা গিয়েছিলাম গত বুধবার। তারা স্বীকার করেছে যে আমাদের মেহেন্দিগঞ্জের দূরত্ব ঢাকা সদরঘাট থেকে 109 কিলোমিটার। আর যেটা 54 বছর পর্যন্ত যেটা বলা হয়েছে 166 কিলোমিটার, দেখে আমাদের থেকে 600, 700, 800 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে। তখন আমরা এটা নিয়ে মিটিং এ বসছি এবং আমাদের সাথে বসছে। আমাদের যে 10টা দাবি, 8টা দাবি তারা ইনস্ট্যান্ট মেনে নিয়েছে। 8টা দাবির ফয়সালা তারা দিয়ে দিয়েছে। এটা গত বৃহস্পতিবার থেকে এটা অলরেডি কার্যক্রম হয়ে গেছে। 8টা দাবি এখন মৌখিকভাবে চলছে, খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। এবং 2টা যে দাবি বাদ আছে, স্টুডেন্ট ভাড়া এবং যাত্রী ভাড়া, এটার জন্য এই যে 54 বছরের যেই একটা ফায়দা ওনারা নিচ্ছে, 109 কিলোমিটারের জায়গায় 166 কিলোমিটার, এটার জন্য তারা একটা 20 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে তাদের পক্ষ থেকে 18 জন এবং আমাদের ছাত্রদের প্রতিনিধির পক্ষ থেকে 2 জন, আমি এবং মমিন ভাই রাখা হয়েছে। তাদেরকে সহ 20 সদস্যের তদন্ত কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে এবং জড়িত যারা আছে দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এবং আরেকটা বিষয়, আমাদের স্টিমার ঘাট থেকে বরিশালের দূরত্বটা এতদিন 43 কিলোমিটার দেখায় আমাদের থেকে 120 টাকা এবং 150 টাকা, নিচতলা 120, দোতলা 150 টাকা করে ভাড়া নেওয়া হতো। যখন আমরা এখান থেকে ম্যাপ তুলছি, ম্যাপগুলো আপনাদেরকে আমরা একটু পরে দিয়ে দিব। এই ম্যাপের চার্ট অনুযায়ী আমাদের গুগলে দেখায় 20 কিলোমিটার, 22 কিলোমিটার এবং ওনাদের যে হাইড্রো বিভাগ অনুযায়ী 27.1 কিলোমিটার, যেখানে ভাড়া আসে 64.3 কিলোমিটার। 2.38 দিয়ে গুণ হবে, 3.8 দিয়ে গুণ হবে, 64 টাকা ভাড়া আসে। এই 64 টাকা ভাড়াটাকে তারা 3 গুণ করে 150 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ বেশি নেওয়া হচ্ছে আমাদের থেকে। এই দাবিটা যখন আমরা করেছি, এটা এখন অলরেডি 8টা দাবি মানা হয়ে গেছে, বাকি আছে 2টা। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এই দাবিটা যদি তারা স্টুডেন্ট ভাড়া না মেনে নেয় এবং আমাদের এই দাবি যদি সর্বশেষ 2টা দাবি আছে ভাড়া না কমায়, তাহলে আমরা আমাদের এই 54 বছর ক্ষতিপূরণ দিবে, আমরা লঞ্চ নিজেদের টাকায় কিনে নেব। আমাদের তাদের এই ভিআইপি লঞ্চে যেতে হবে এমনটা না। আমরা মেহেন্দিগঞ্জে 8 লক্ষ জনগণ আছে, যদি 100 টাকা করেও দেই তাও আমাদের 10টা লঞ্চ কেনার মতো টাকা হয়ে যাবে। আমরা নিজের টাকায় মেহেন্দিগঞ্জে নিজেরা যাব, আমরা কেন মালিকানা লঞ্চে যাব আর তাদের কাছে হয়রানির শিকার হব? আমাদের এমনও সময় গেছে যখন কোন একটা স্টুডেন্ট দাবি করেছে যে একটা স্টুডেন্টের থেকে স্টুডেন্ট ভাড়া নেওয়া হোক, লঞ্চের মালিকরা বলেছে
যে লঞ্চ তো কোনো স্টুডেন্টস এর বাবার টাকায় কিনে নি, তাহলে কেন স্টুডেন্ট ভাড়া নেওয়া হবে? তাহলে আমরা বলে দিব যে তাদের লঞ্চ দরকার নেই, আমাদের 54 বছর যে প্রতিটা যাত্রী থেকে 300 400 500 টাকা করে বেশি নেওয়া হয়েছে, আমাদের এই টাকাগুলো ফেরত দেওয়া হোক, স্টুডেন্টস এর বাবার টাকায় আর স্টুডেন্টস এর নিজস্ব অর্থায়নে আমরা লঞ্চ কিনে নিব। তাহলে তো আর কারো কথা আমাদের শুনতে হবে না। এবং আমাদের 7 দিনের যে সময় নিয়েছে, এই 7 দিনের মধ্যে যদি সুষ্ঠু ফয়সালা এবং সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা বিআইটিওডব্লিউ ঘেরাও করব এবং সেই সাথে যারা দোষী আছে তাদের পদত্যাগ দাবি করব, এবং এই দাবি আমরা আদায় করে তারপর আমরা শান্ত হব। না হয় আমাদের পরবর্তীতে মানববন্ধন কর্মসূচি এবং পদত্যাগের দাবিতে কর্মসূচি আসতেছে। আমরা হচ্ছে দীর্ঘদিন এটা নিয়ে লঞ্চ ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের সাথী আপা যা বললেন আমি তার সাথে সম্পূর্ণরূপে একমত। তার দাবিগুলা যিনি এখানে যেভাবে উপস্থাপন করছেন, এই দাবিগুলো তো আমারও কথা, এবং হচ্ছে আমাদের মেহেন্দিগঞ্জ বাসী প্লাস দক্ষিণ অঞ্চলের সবার এই দাবি, প্রাণের দাবি। তো এইদিকে আমি আর যাবো না, সময় ক্ষেপণ করবো না। তো আমি এর সাথে কিছু অ্যাড করতে চাই। সেটা হলো, আমাদের হচ্ছে যখন আমরা বরিশাল থেকে চাঁদপুর বা আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশাল মেহেন্দিগঞ্জ দিয়ে আমরা রওনা হই, তখন হচ্ছে আমাদের সেফটি এন্ড সিকিউরিটির কথা আপু কিছু বলছে। এখানে আরেকটু বিষয় হলো যে একজন ছেলে এবং একজন মেয়ে যদি একসাথে যাওয়া আসা হয়, সেক্ষেত্রে তাদের কোনো এন্ট্রি নেওয়া হয় না। এটা কি তারা কি স্বামী স্ত্রী, না তারা হচ্ছে যে ভাই বোন, না কোনো ফ্যামিলির কোনো সদস্য। এমনও হয়েছে অনেক সময় আমরা নিউজ থেকে দেখছি বা আমরা জানতে পেরেছি যে তারা রাতে গিয়েছে এবং সকালবেলা তাদের ডেড বডি পাওয়া গেছে। তখন লঞ্চ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি যে আসলে এরা কারা, এরা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে সেটাও তারা জানে না। শুধু তাদের হচ্ছে কি 1,000 টাকা 2,000 টাকা বা 5,000 টাকা তাদের হচ্ছে টাকা লাগবে, তারা হচ্ছে রুমটা দিয়ে দেয় এবং চাবিটা দিয়ে দেয়। সকালবেলা তারা আসলে চেকও করে না আসলে কে এখানে ছিল, কে এখানে এখন আছে কিনা। এই বিষয়গুলো একটু এনশিওর করতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের রাতে যে আনসার বাহিনী থাকে লঞ্চে, আনসার বাহিনীগুলো আমাদেরকে প্রতি রুমে আমাদের কি এনশিওর করতে হবে যে আমাদের যে যাত্রীগুলো এখানে আসছে, যাত্রীগুলো এখনো আসছে কিনা, এবং যখন নেমে যাচ্ছে তখন কি তারা কয়জন ছিল রুমে এবং কয়জন এখান থেকে বের হয়েছে, এই বিষয়গুলো আমাদের এনশিওর করা দরকার। এবং আমাদের এর সাথে হচ্ছে যে আমাদের যে লাসের কথা যেটা আসছে, লাসের জন্য হচ্ছে আমাদের যদি একটা রুম দেওয়া হয় বা একটা নির্দিষ্ট একটা কক্ষ থাকে, সেখানে আমাদের লাশটা বহন করে আমরা নিতে পারি। আর যদি খোলামেলা একটা জায়গা থাকে, অনেক সময় দেখা যায় ছাদে আমাদের নেওয়া হয়, ছাদে বৃষ্টি যদি তার শুভাকাঙ্ক্ষী বা তার আত্মীয় স্বজন সেখানে থাকতে পারে না। বা যদি আমরা একটা খোলা একটা পরিবেশে থাকি, সেখানে অনেকে লাশ দেখে ভয় পায় বা তারা লঞ্চ কর্তৃপক্ষ যেভাবে নিতে চাচ্ছে না, এবং সাধারণ যারা যাত্রী আছে তারা অনেক সময় আতঙ্কিত হয়ে যাচ্ছে, লঞ্চে যাত্রী যাচ্ছে এবং একই লঞ্চে আমরাও যাচ্ছি। এই বিষয়গুলো যদি এখান থেকে যদি আমাদের একটা নির্দিষ্ট একটা রুম করে দেওয়া হয়, এটা মনে হয় আমি মনে করি যে এটা ভালো হয়। এবং হচ্ছে যে আমরা যখন টার্মিনাল, আপনারা জানেন যে আমাদের ইসে বিমানে যদি যেতে হয়, সেক্ষেত্রে আমাদের বিমানের টার্মিনাল আছে, আমাদের রেল স্টেশনে গেলে রেল স্টেশনের টার্মিনাল আছে, আমাদের বাসের টার্মিনাল আছে। এই কোথাও কিন্তু আমাদের কোনো গেট পাস নিতে হয় না, গেটের জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না। কিন্তু আমরা যে এই যে এখন আমরা চলাফেরা করতেছি, এখন না, এই 53-54 বছর থেকে আমরা চলাফেরা করতেছি লঞ্চ ঘাটে, সেখানে কিন্তু আমাদের টাকা দিতে হয়। আগে ছিল 2 টাকা থেকে, আমি যে দেখছি 2 টাকা, তারপরে 5 টাকা, এখন কিন্তু 10 টাকা নিচ্ছে। প্রতিজন যাত্রী থেকে 10 টাকা করে নিচ্ছে। এবং এটা হচ্ছে কি, আমি যদি লঞ্চে নাও যাই, শুধু ভিতরে প্রবেশ করবো, আমার একটা গার্ডিয়ান আছে বা আমার হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী আছে, তাকে আমি একটু লঞ্চে দিয়ে আসবো অথবা আমি রিসিভ করবো, সেখানে যাইলেও আমার হচ্ছে ওই টাকাটা দিতে হয়। কিন্তু এটা তো জুলুম, একটা রকমের জুলুম। আমি যাচ্ছি, আমার টাকাটা দিচ্ছি, সেটা একটা কথা, কিন্তু আমি যাচ্ছি, আমাকে এই অতিরিক্ত টাকাটা দিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে কোথায় যেহেতু এই রুলসটা নেই যে আমি টার্মিনালে ঢুকবো, তার জন্য আমাকে অটো পাস, আমাকে একটা গেট পাস নিতে হবে, যেহেতু এই পাসটা সিস্টেম নাই, তাহলে কেন আমরা লঞ্চে যাওয়ার জন্য আমরা অতিরিক্ত এই টাকাটা দিব? এবং বাংলাদেশে যতগুলো এই নৌরুট আছে, প্রত্যেকটা নৌরুটে এই ব্যবস্থা, কোথাও পল্টন যদি নাও থাকে, সেখানেও আবার অনেক জায়গায় জোরপূর্বক এইভাবে টাকা নেওয়া হয়। এটা আসলে বন্ধ করার দাবি জানাচ্ছি। তবে বিআইডব্লিউটি যতটুকু আশ্বাস দিয়েছেন, আমরা তাদের আশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের এটা প্রজ্ঞাপন আগে জারি করে, যেটা নিউজ নিউজ করা হয়, এবং প্রজ্ঞাপন আপনাকে জারি করে বাংলাদেশ যতগুলো নৌরুট আছে সেখানে পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা আসলে আমাদের দাবি, এবং আমাদের মেহেন্দিগঞ্জ সহ দক্ষিণ অঞ্চলের সবার প্রাণের দাবি, আমরা এটা বাস্তবায়ন যদি হয়, তাহলে আমরা আসলে এখান থেকে উপকৃত হবো এবং আমাদের দেশের জনগণ উপকৃত হবে। আর যদি এই দাবিগুলো তারা কোনো রকম মেনে নিতে না চায়, তাহলে আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো হবে, আমাদের যে টিম আছে, টিম সহ এবং ছাত্র জনতা যারা আছে সবাই সমন্বয়, এখানে আমরা একটা কথা বলে রাখি, আমরা এখানে ছাত্র প্লাস ব্যবসায়ী আর হচ্ছে ইসে সাধারণ জনগণ যারা আছে, যারা সবসময় এখানে যাতায়াত করে, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই আন্দোলনটা করতেছি। আবার এই আন্দোলনটা বাস্তবায়ন না যদি হয়, তাহলে আমরা সবাই মিলে এটা কিভাবে পদক্ষেপ নিলে আমাদের বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলো আমরা আলাপ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বলছেন
সেই বিষয়টার ব্যাপারে যখন সাংবাদিক প্রশ্ন করছিল হাইড্রো বিভাগের নজরুল ইসলাম স্যারকে, তিনি বললেন যে আমি 1996 সাল থেকে এই চেয়ারে আছি, আমি 96 সাল থেকে এসে দেখতেছি 166 কিলোমিটার। তাই আমরা ভেবেছি যে আমাদের আগে যারা ছিল তারাও 166 দিয়ে দিয়েছে। এখন উনি 96 সাল থেকে, তার মানে 27 বছর পর্যন্ত 28 বছর পর্যন্ত সে দেখতেছে 166, তারপরও সে সংশোধন করেনি। যেহেতু সে নিজেই আমাদেরকে ম্যাপ দিয়েছে 109, সে জানতো যে এটা 166 কিলোমিটারে চলতেছে, তাহলে এটা কি তার সংশোধন করা উচিত ছিল না? সে করেনি, তাহলে সে নিজেও দায়ী, সে নিজেও দোষী। এবং এটা তো আর সাধারণ জনগণ করেনি, এটা তো বিআইটিএ কর্তৃপক্ষ করেছে। আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি এবং এটার ফয়সালা তাদেরকেই দিতে হবে, এটা কেন তারা করছে। অবশ্যই তারা এখানে একটা কোটি কোটি টাকার একটা সিন্ডিকেটের বাণিজ্য বা ব্যবসা এখানে তারা এতদিন পরিচালিত করছে। যেহেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষ এটা খোঁজ নিতে আসেনি বা এটা তারা জানতো না, বুঝতো না, আজকে আমি সাথে এটা তদন্ত করে খুঁজে বের করছি বিধায় আজকে দক্ষিণ বাংলার মানুষ এটা জানতেছে। জানেনি বিদায় বা বুঝতে পারেনি বিদায় বা ঢাকায় এসে কেউ কথা বলার সাহস পায়নি বিদায় এতদিন পর্যন্ত এই অন্যায়গুলা হয়ে যাচ্ছে। এখন আমরা চেষ্টা করেছি, ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছি, ছাত্র সমাজ আমরা এটার প্রতিবাদ করছি। ইনশাল্লাহ এটা একটা সুষ্ঠু ফয়সালা আমরা চাই। আমাদের যে 53-54 বছর আমাদের যে লঞ্চ যাতায়াত করতেছি, এই লঞ্চে যাতায়াত করার ফলে আমরা যে দুর্ঘটনা এবং যে ভোগান্তি শিকার হতেছি, এই বিষয়ে কেউ মুখ খুলেনি। হতে পারে এটা রাজনৈতিক কোনো ইস্যু, হতে পারে এখানে যারা এই লঞ্চের সাথে জড়িত আছে তারা হচ্ছে এখানে বড় একটা মহল আছে, তাদের স্বার্থ জড়িত আছে। তাছাড়া এখানে কেন আমরা এই বিষয়গুলো আমাদের আগে তুলে ধরা হয়নি? আমরা এখন ছাত্র জনতা প্লাস আমরা যারা এখানে যাতায়াত করি, আমাদের একটা মহল আমরা এখানে নিয়ে আসছি এই বিষয়গুলো তোলার জন্য। অনেক সময় দেখা যায় রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছে তাদেরও এখানে লঞ্চ আছে, যারা হচ্ছে আমাদের এর আগে ছিল আওয়ামী লীগের যারা লোকজন ছিল, তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরও এখানে লঞ্চ আছে। যেমন হচ্ছে বিএনপির যে সময় ছিল, আমরা 2 সদস্য ছিলাম, তখন দেখতাম যে এখানে কোকো লঞ্চ চলতো। সেটা হচ্ছে বিএনপির খালেদা জিয়ার ছেলে যে কোকো, বড় ছেলে কোকো, তার নামে এক লঞ্চ ছিল, কোকো লঞ্চ ছিল। পরবর্তীতে হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন হচ্ছে সেই লঞ্চগুলো ছিল। তারপরে পাশাপাশি আবার তাদের হচ্ছে বিভিন্ন লাইন লঞ্চগুলো চলতেছে, যা তারা আছে প্রভাবশালী যে এমপিরা ছিল, তাদের লঞ্চগুলো এখানে ছিল। তাহলে তাদের একটা স্বার্থ এখানে আমরা বুঝতে পারি যে তাদেরও একটা স্বার্থ এখানে আছে। তাছাড়া কেন তারা কথা বলে না? এবং এখানে যারা গার্ডের সাথে ইজারাদার বা গার্ড যারা আছে এখানে নেয়, ইজারা করে নিয়ে থাকে, তারাও কিন্তু এর সাথে জড়িত। এরা যদি এই বিষয়গুলো তুলে ধরা হইতো তাহলে হয়তো তাদের পকেটে কিছু টাকা মিনিমাইজ হয়ে যেত, সেজন্য তারা এই বিষয়গুলো করতো না। রাজনৈতিক বড় একটা ইস্যু ছিল এবং যারা এখানে নেতৃত্বের জায়গাতে ছিল তারাও কিন্তু এই বিষয়গুলা কখনোই বলতো না। তাহলে আমরা মানে আমাদের প্রশ্ন এখানে থেকেই যেতে পারে যে তারা কি রকমের আমাদের হচ্ছে দেশের আমাদের জনগণের অভিভাবক ছিল। তারা আমাদের দেশের এত বড় একটা নৌরুট, যে বরিশালের দক্ষিণবঙ্গের একটা নৌরুট, সেখানে লক্ষ লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করতেছে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটু চিন্তাও তারা করলো না যে এখানে কিভাবে হচ্ছে ডিস্টেন্সের বিষয়টা, যেটা হচ্ছে 116 কিলোমিটার তারা বলতেছে বা 119 কিলোমিটার বলতেছে, এটা হচ্ছে কোনো ভ্যালিডিটি নাই। তারা হচ্ছে জানেই না আসলে এখানে কতটুকু আছে। এবং হচ্ছে যে বিআইডব্লিউটি এর যিনি এখন পরিচালক আছেন, চেয়ারম্যান আছে, তারাও আমরা তাদের কাছে গেছি, তারা কোনো সতর্ক দিতে পারেনি। তাহলে এটা তো আসলে আমাদের জানা উচিত ছিল। আমাদের দেশের সকল জনগণ আমরা জানার অধিকার রাখে এখানে আসলে দূরত্বটা কতটুকু এবং হচ্ছে এখানে ভাড়াটা আমাদের কয় টাকা যৌক্তিক হতে পারে। এবং আমাদের যে হয়রানি করা হয় সেটা রাজনৈতিক মহল হতে পারে, বা যারা হচ্ছে এখান থেকে সুবিধাভোগী, যারা সুবিধা নিচ্ছে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তারা এতদিন যাবৎ যে ইনকামটা করছে, তাদের যে আমাদের টাকা থেকে যে ইনকামটা তারা করছে, সেই বিষয়গুলো যারা অতিরিক্ত যে টাকাটা দিচ্ছে, আমরা তাদের লিগেল বিষয়ে কোনো আমরা কথা বলতেছি না। অতিরিক্ত যেটা আমাদের জুলুম করে যে টাকাটা নিচ্ছে, সেই টাকাটা আমাদেরকে ফেরত দেওয়া হোক এবং রাষ্ট্রীয় পোশাকের আবার ফেরত দেওয়া হোক। ধন্যবাদ জানাই সাথী আপু এবং রবিউল ভাইকে, তারা যুক্তিগত উপস্থাপনগুলো করছে। তার সাথে সাথে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের লঞ্চ জার্নিতে প্রায় 7 থেকে 8 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। এই লং টাইমে অনেক রোগী অনেক সময় দেখা গেল অসুস্থতার কারণে বা চিকিৎসার জন্য ঢাকা আসা অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। অনেক এরকম হইতে পারে যে আমাদের পা পিছলে, সিঁড়ি থেকে পা পিছলে পইরা মাথা ফাইটা ব্লিডিং হইতেছে। তো সেক্ষেত্রে এই লঞ্চ কর্তৃপক্ষ এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। বিগত দিনগুলোতে আমি দেখে আসছি যে ফার্স্ট এইড মানে প্রাথমিক যে একজন চিকিৎসক, যেটা এই প্রতিটা লঞ্চে আমি মনে করি থাকা খুবই জরুরি। তারা কতটুকু কার্যকর করেছে আমার সঠিক জানা নাই, কিন্তু এরা খুবই জরুরি। কারণ একটা হঠাৎ করে একজন মানুষের মাথা ফাটতে পারে, হঠাৎ করে একটা মানুষ স্ট্রোক করতে পারে, কিন্তু তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা আমি না দিতে পারি, কিন্তু প্রাথমিক একটা চিকিৎসা তাদেরকে অবশ্যই দেওয়া উচিত।
যাতে করে তাদের ব্লিডিং, তারপর যাতে করে তার এই স্ট্রোক করা অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিতে পারে, এটা অবশ্যই করা দরকার, যাতে করে এই সুবিধাগুলো আমরা পাই। তার জন্য এটাও অবশ্যই বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে এটা দ্রুত একটা ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি বলে মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই নৌপথ এটা আমাদের একমাত্র উপায়, এছাড়া আমাদের কোনো গতি নেই বলতে গেলে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের মেহেন্দিগঞ্জ। তো মেহেন্দিগঞ্জে 2টা ঘাট অনেকদিন পর্যন্ত বন্ধ হয়ে আছে, এক লালখারাবাদ, দ্বিতীয়ত স্টিমার ঘাট, বলতে কোনো লঞ্চই চলে না। কিন্তু আমাদের যাত্রী ভোগান্তির দীর্ঘদিন পর্যন্ত আমার যাত্রীগুলো ভোগান্তি হইতেছে, অনেক দ্বিগুণ টাকা দিয়ে উলানিয়া কালীগঞ্জে আমাদের যাওয়া আসা করতেছে। এই এই দৃষ্টিভঙ্গ থেকে বলতে চাই যে আমাদের নদীগুলা সংস্কার করে বিআইডব্লিউটি এর যে দায়িত্বগুলো আছে দ্রুত বাস্তবায়ন করা, নদী সংস্কার করে ড্রেজারের মাধ্যমে যেভাবে হোক নদীগুলো দ্রুত এই কাইটা যেভাবে লঞ্চগুলা লালখারাবাদ প্লাস স্টিমার ঘাটে পৌঁছাইতে পারে আমাদের যাত্রীদের সুবিধার জন্য এই বিষয়গুলো অবশ্যই তারা দ্রুত যাতে পদক্ষেপ গ্রহণ করে, তাতে করে আমাদের মেহেন্দিগঞ্জবাসী তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আর অবশ্যই যারা এই বিআইডব্লিউটি এর বা এবার দুর্নীতির সাথে যারা বিগত বছরগুলোতে আমাদের সাথে এই ভোগান্তি বা এই অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। সেই সাথে আমি অনেক কৃতজ্ঞ মেহেন্দিগঞ্জের এই সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই সাথী আপা, উনি আমাদের নিয়ে যেভাবে আগে গেছে, এটা মেহেন্দিগঞ্জের কোনো সময় কোনোভাবেই কোনোদিনও এটা উপস্থাপন হতো না। আমি তার প্রতি কৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণী। মেহেন্দিগঞ্জবাসী যে আমাদের দাবিটা বাস্তবায়ন করার জন্য তার কাছে আরো অনুরোধ, যাতে দাবিটা বাস্তবায়ন না শেষ হওয়া পর্যন্ত যাতে উনি আমাদের সাথে থাকে।